পাশার দান উল্টে গেল। নাফিয়া হতবিহ্বল হয়ে দেখে গেল দুদিনের শাস্তিস্বরূপ 7 দিন গায়েব আরিফ। এক মুহূর্ত যে তাকে দেখার জন্য হাহাকার করত, সেই কোনো ফোন করছে না, কোনো মেসেজ করছে না। দেখা করতে চাও তো দূরে থাকুক। নাফিয়ার খারাপ লাগার পরিবর্তে আশ্চর্য বোধ হচ্ছে। নিজে থেকে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছিল, লাভ হয়নি। তাদের মধ্যে অনুভূতির পরিবর্তন এসেছে, তবে বৈরী রয়ে গেছে। একজন আরেকজনকে যন্ত্রণায় পোড়ায়, আবার কাছে এসে মলম লাগিয়ে দেয়। দ্বন্দ্ব, তর্ক, অনুভূতির আদান প্রদান, দূরত্ব সব কিছু মিলিয়েই যেন তারা দুজন। নাফিয়া মুখ ভোতা করে বসে, যাবে না কিছুতেই বারান্দায়। সেও দেখে নিবে কত এড়িয়ে যেতে পারে। ঠিক তখনই সাদিব জোহান এসে হাজির হলো ঘরে। অনুমতি না নিয়েই বসে পড়ল নাফিয়ার সামনে। জোহান বলল, নাফিয়া পু। জোহানের কণ্ঠে হুঁশ ফেরে নাফিয়ার। নুয়ে থাকা চোখ জোড়া তুলতে দেখল দুজন বসে আছে। নাফিয়া বলল, তোরা এখানে? সাদিব বিপরীত উল্টো প্রশ্ন ছুড়ে দেয়, কেন আসতে পারি না বুঝি? এ বাড়িতে আসতে তোর অনুমতি লাগবে? জোহান ভাইয়ের সাথে তাল মেলালো, বলল, সেটাই তো, আমরা এখানে যখন ইচ্ছে তখন আসব। নাফিয়া তর্ক করল না, মলিন মুখে জবাব দেয়, আসিস। সাদিব, জোহান একে অপরের দিকে তাকালো, চোখে চোখে কিছু ইশারা করলো একে অপরকে। জোহান বলল, নাফিয়া পু, তুমি কি ছ্যাঁকা খেয়েছ? ছ্যাঁকা? এগুলো কেমন কথা? আমি কোনো ছ্যাঁকা খাইনি। সাদিব বলে ওঠে, তোকে দেখে মনে হচ্ছে আশেপাশের কোনো ব্যাটালোক তোর মন ভেঙে খান খান করে দিচ্ছে। থতমত খেয়ে গেল নাফিয়া। সাদিব আর জোহানকে খুব ভালো করেই চেনে সে। তাদের কথার আকার ইঙ্গিত বুঝে শুকনো ঢোক গিলল নাফিয়া। বলল, এমন কিছুই না, আমি এসব বাজে কাজে নেই। জোহান সন্দিহান দৃষ্টিতে সে প্রশ্ন করে, আচ্ছা তাই? তাই। দুই ভাই কিছুক্ষণ নীরব রয়। এরাও আরিফের মতোই ভোজনরসিক। রেশমা বেগম নিজের ছেলের মতোই ভালোবাসেন তাদের দুজনকেও। তাদের আওয়াজ শুনে সাথে সাথে নুডলস করে নিয়ে এসেছেন। আর চোখে মেয়ের ফ্যাকাশে মুখটাও দেখে গেলেন। জোহান মুখে খাবার পুড়ে বলল, নুডলস তো দারুণ হয়েছে। তার মধ্যে চিংড়ি মাছ দেওয়া। আরিফ ভাইকে একটা ছবি পাঠাই, লোকটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। ফটাফট ছবি তুলতে উদ্যত হয় জোহান। নাফিয়া কিছু না ভেবে প্রশ্ন করে বসে, উনি কি এখন সুস্থ? সাদিব ভুরু উঁচু করে জানতে চাইল, উনিটাকে? নাফিয়া চোখ রাঙিয়ে তাকালো। সাদিব বলে উঠল, কে? আরিফ ভাই? উনি সুস্থ মানে? আজ অফিসও চলে গেছে। হৃদয় ভারী হলো আরও। সুস্থ হয়েছে, অফিসে গেছে, অথচ একবার বলল না। ভালোই। ঠোঁট উল্টে গেল নাফিয়ার আপনা আপনি। সাদিব বলল, অফিসে যাবে না? ওখানে কত সুন্দর সুন্দর কলিগ আছে তার। শুনলাম একটা মেয়ে নাকি তাকে প্রেম করার অফার করেছিল। জোহান গালের একপাশে খাবার রেখে বলল, হ্যাঁ হ্যাঁ, আরিফ ভাই হয়তো তার কারণেই পুরোপুরি সুস্থ না হয়ে অফিসে চলে গেছে। কি প্রেম! নিষ্পলক চোখে চেয়ে রইল নাফিয়া। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। হৃৎপিণ্ডের ধুকপুকানি আকস্মিক বৃদ্ধি পেল। থমথমে হয়ে এলো মুখটা। চোখের সামনের দুজন মানুষ যেন অদৃশ্য। নিজেকে সামলে নিল কিছুক্ষণের জন্য। সাদিব জোহানের সম্মুখে কিছু আন্দাজ করতে দেয়া যাবে না, কিন্তু পেট গলিয়ে আসছে। কেমন যেন আনসান শুরু হয়েছে। সাদিব আর জোহান এদিক ওদিকের আলোচনা করে চলে গিয়েছে। নাফিয়া ওদের যাওয়ার অপেক্ষায় ছিল। হুট করে চোখ গেল ঘড়ির দিকে। দুপুর 12টা বাজছে। নাফিয়া ভেবেছিল নিজ হাতে ইলিশ পোলাও রান্না করবে। ভেবেছিল কোনো না কোনো বাহানায় আরিফের বাসায় দিয়ে আসবে। সেটার হলো কই। কোথায় আছেন? নরম নম্র সুরে প্রশ্ন এসেছে। ফোন কাঁধ ও কানের মধ্যেখানে গুজে ফাইলে সাইন করছে আরিফ। শরীরে অল্প স্বল্প ব্যথা এখনও আছে তার, তবে অতটা নয়। অনেকদিন অফিস কামাই করেছিল। সামনে নতুন প্রজেক্ট, ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে এসেছে। নাফিয়ার প্রশ্নের জবাবে তারা উত্তর দিল, আরিফ, হানিমুন এসেছি সুইজারল্যান্ডে।
মুখ কুঁচকে এলো নাফিয়ার। ফালতু লোক বলে উঠল মনে মনে। তার উত্তরের মতো করে নাফিয়া প্রশ্ন করে, কার সাথে গিয়েছেন? একাই এসেছি। হানিমুন আবার একা কিভাবে হয়? এই প্রশ্নটা জিহ্বার ডগায় এসেছিল, কিন্তু সামনে ভয়ঙ্কর লজ্জায় পড়তে হবে এই ইঙ্গিত পেয়ে আর এগোলো না নাফিয়া। বলুন না কোথায় আছেন? তোমার জেনে কি লাভ? অতি সরল সুর, এজন্য মন খারাপের সুর। ছোট্ট একটি বুঝিয়ে দিল। আরিফের কথায় ভীষণ ভারী আকারের অভিমান জমেছে কিশোরী মনে। আরিফ মোমের মতো গলে যেতে চাইল, কিন্তু গলল না। আরিফ নিজেকে সংযত করে ফেলল। নিজের অবস্থান থেকে কিছুতেই নড়চড় হওয়া যাবে না। তাকে যেভাবে পোড়ানো হচ্ছে সেও একটু সেই দহনের সঙ্গী হোক। আরিফ কথা না বাড়িয়ে নিশ্চুপ রইল। নাফিয়া আগ বাড়িয়ে কুণ্ঠিত ভঙ্গিতে শুধায়, বলুন না কোথায় আছেন? আত্মগলানিতে নুয়ে পড়া কণ্ঠ তার। আরিফ অকপট গলায় বলে, কোথায় থাকি এই সময়? অফিসে। অফিসে আসছি। খেয়েছেন? সময় পাইনি। নাফিয়া কিছুটা ভয় পাচ্ছে। এই দুঃসাহস জীবনে প্রথমবার করেছে। 10 তলা বিশিষ্ট একটি বিশাল ভবনের নিচে দাঁড়িয়ে সে, এক কাঁধে ব্যাগ। বিপরীতে নাফিয়ার কোনো প্রতিক্রিয়া না পেরে আরিফ শুধায়, কি হলো? আমি আপনার অফিসের নিচে দাঁড়িয়ে আছি। আরিফের বিস্ময় চক্ষু চরক গাছ। ঠিকঠাক শুনেছে কিনা কে জানে। নিশ্চিত হতে আবার প্রশ্ন করে, মজা করছো তাই না? না, একদম মজা করছি না, সত্যি আমি দাঁড়িয়ে আছি। আপনি একবার আসবেন? আরিফ উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, তুমি কি পাগল? একা আমার অফিসের নিচে কেন এসেছ? ঠিকানা কিভাবে পেলে? আরিফের উৎকণ্ঠা আওয়াজে ভড়কে ওঠে নাফিয়া। বেশি বাড়াবাড়ি করে ফেলেছে কি? রেগে গেল নাকি? নাফিয়া ভীতু স্বরে বলে ওঠে, একবার আসবেন? অসভ্য মেয়ে একটা, আসছি, দাঁড়াও। শুনুন, আস্তে ধীরে নিচে নামবেন। আবার হাত পা ভেঙে বসলে আমি হাসপাতালে নিতে পারবো না। তোমার আস্তে ধীরে গুল্লি মারি। তোমার হাত পা ভাঙব। যেখানে আসো দাঁড়াও সেখানেই। পায়ের হাড়ে চাপ পড়ছে, তারপরও দ্রুত হাঁটছে আরিফ। বুক কাঁপছে তার। নাফিয়ে একা চলাফেরা করতে পারে না। কালে ভদ্রে বাধ্য হয়ে চলাচল করলেও সবসময় না। অফিস এরিয়া সম্পূর্ণ নতুন তার জন্য। মাথা কি পুড়ে গেছে? পেছন থেকে আরিফের চেঁচানোর আওয়াজে ধরফড়িয়ে উঠল নাফিয়া। টালমাটাল হয়ে পড়ে যেতে নিলে আরিফ বাহু এলিয়ে দেয়, ধরে ফেলে। নাফিয়া আরিফের বুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল, বলল, এভাবে কেউ চিৎকার করে? আমি করি। তোমার সাহস কি করে হলো একা একা এখানে আসার? বলেই নাফিয়ার কাঁধ থেকে ব্যাগটা নিজের হাতে নিল। এক হাতে পেঁচিয়ে নিল বেল্ট। নাফিয়া কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। মস্তিষ্কে তাড়না দিল এক। স্কুল থেকে ফেরার সময় বাবাও ঠিক এইভাবে তার কাঁধ থেকে ব্যাগটা নিয়ে যেত। বোবা হয়ে গেছ? চেতনা ফিরল আরিফের ধমকে। নাক মুখ কুঁচকে ফেলে নাফিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, ধমকাবেন না। ধমকাবো না, তুলে আছাড় দিব একটা। সাহস থাকলে দিন। আরিফ এগিয়ে আসলেই নাফিয়া পেছনে সরে যায়, বলে, একদম কাছে আসবেন না, আমি চেঁচিয়ে মানুষ জড়ো করব। আরিফ পকেটে হাত গুজে তির্যক দৃষ্টিতে সে বলে, আচ্ছা কি বলবে মানুষ জড়ো করে? বলবে এই যে ফিটফাট হয়ে দাঁড়িয়ে থাকা লোকটা একটা ইফটিজার। আরিফের মুখে আসন্ন হাসিটা দমিয়ে ফেলে। তার ঠোঁট সামান্য প্রসারিত হলো। নিষ্পলক চোখে তাকালো নাফিয়ার দিকে। ঘেমে নেমে একাকার অবস্থা। সূর্য একেবারে মাথার ওপর। কতক্ষণ যাবত দাঁড়িয়ে আসো? শান্ত গলায় শুধায় আরিফ। এই তো আধ ঘন্টা। আরিফের মেজাজ আরও তুঙ্গে ওঠে, বলে, আধ ঘন্টা আগে কল করা যেত না? আপনি তো বলেছেন আপনার লাঞ্চ আওয়ার 2:30 বাজে, তাই আগে আগে বিরক্ত করিনি। আহারে আমার সতী সাবিত্রী নারী, ভালো মানুষের আত্মা ভর করেছে নাকি ভং ধরছ? পাত্তা দিচ্ছি না তাই? ইস, আমার তো বইই গেছে আপনার পাত্তা পাবার জন্য। তাহলে এসেছো কেন? ফেসে গেল। এবার উত্তর কি দিবে? মূলত এসেছে খুবই গুরুত্বপূর্ণ কাজে, কিন্তু এই মুহূর্তে তাদের তর্ক চলছে। হারা যাবে না কিছুতেই। নাফিয়া তার ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে বলল, আসতেই পারি। কেন? এই রাস্তা কি আপনার, নাকি এই অফিসটা আপনার কেনা? ভুরু উঁচু করে তাকায় আরিফ, বলে,
একা এসেছ, একাই থাকো, আবার একাই চলে যেও, টাটা। বলে আরিফ হাঁটতে শুরু করে উল্টো ঘুরে। নাফিয়ার ব্যাগটা তারই হাতে। হাঁটতে হাঁটতে কিছু পথ এগোয়। নাফিয়া দৌড়ে গেল, ইন করা শার্টের পেছন দিক আলতো করে টেনে ধরল। আপনি আর ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? চোর কোথাকার। আমি চোর? ব্যাগটা ফেলে দেই। এক হাতে ব্যাগ রাস্তার ড্রেনের দিকে এগিয়ে দিল। ফেলবে ফেলবে ভাব, ভয় দেখাচ্ছে নাফিয়াকে। নাফিয়া বিচলিত কণ্ঠে বলে ওঠে, ফেলবেন না প্লিজ, এটা খাবার আছে। খাবার? কিসের খাবার? বলবো না। আরিফ ধমকের সুরে বলে উঠল, নাফি। নাফিয়া তর্জনী আঙুল তুলে আরিফকে শাসিয়ে বলে, একদম ধমকাবেন না, আপনাকে ড্রেনে ফেলে দেব। আমি সকাল সকাল উঠে রান্না করেছি, সাদিপ ভাইকে ঘুষ দিয়ে আপনার অফিসের অ্যাড্রেস নিয়েছি, খাবার চোরের মতো লুকিয়ে প্যাক করেছি, মাকে মিথ্যে বলে বেরিয়েছি জীবনে প্রথমবার। এসব কেন করলাম? একটা জল্লাদ লোকের জন্য, আর সে আমার সঙ্গে ভাব দেখাচ্ছে। আরিফ বিষম খেয়ে নাফিয়ার রাগী মুখের দিকে চেয়ে আছে। সূর্যের দীপ্তির মতো মুখখানা, তার চেয়ে বয়সে বড় লোকটিকে শাসাচ্ছে, রাগ দেখাচ্ছে, অধিকার বোধের সাথে কথা বলছে। মুগ্ধ করল বিষয়টি আরিফকে। এগিয়ে এসে মাথায় হাত রেখে বলল, রাগ করে না। নাফিয়া হাত সরিয়ে দিল, মুখ ফিরিয়ে ফোঁসফোঁস করছে। ভীষণ রেগে গেছে সে। অবশেষে হার মানতেই হলো। আরিফের বলল, খিদে পেয়েছে, সামনে একটা ছোটোখাটো পার্ক আছে, সেখানে বসি। আপনি গিয়ে বসুন। তুমি বউদের মতো আচরণ করছো জানো? নাফিয়া বিস্ফোরিত নয়নে তাকায় আরিফের দিকে। তাকানোর সাথে সাথে পুনরায় মুখ ফিরিয়ে নেয়। তার কাছে আরিফের বলা কথাটি ভয়াবহ। সত্যি বউদের মতো আচরণ করে ফেলেছে। বউ হওয়ার প্র্যাকটিস করছো? মোটেও না। মোটেও হ্যাঁ। আপনার মাথা। আমার মাথা আমার ঘাড়ের ওপর। আরিফ এগিয়ে এলো, নাফিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। পার্কটা গাছপালায় ঘেরা। অফিসে পোশাকে অনেক মানুষ এখানে দুপুরের অবসরে বসে। কেউ খাবার খাচ্ছে, কেউ দল বেঁধে আড্ডায়, কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে। ব্রেঞ্চেতে বসল আরিফ। নাফিয়া তার থেকে দূরে ব্রেঞ্চির অন্য প্রান্তে গিয়ে বসল, মুখ ঘুরিয়ে রেখেছে। আরিফ অনুমতি ছাড়াই নাফিয়ার ব্যাগ থেকে খাবার বের করে প্রশ্ন করে, কি রেঁধেছেন আমার জন্য? ঘোড়ার ডিম। যেহেতু আপনি রেঁধেছেন সেহেতু ঘোড়ার ডিমও খেতেও রাজি। ঢং। মধ্যিখানে থাকা ব্যাগটা সরিয়ে দিল আরিফ। কাছে এসে বসল। খাবারের বক্স খুলে দেখল ইলিশ পোলাও। পুরুষের মন যেন গলে প্রিয় খাবারে। সাথে যদি প্রিয় মানুষ থাকে তাহলে তো কথাই নেই। খাবারের বক্স নাফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, খাইয়ে দাও। একদম অসভ্যর মতো কথা বলবেন না, আশপাশে মানুষ। তো পারবো না আমি, খিদে পেয়েছে কিন্তু। চামচ আছে, নিচে খেয়ে নিন। আমার হাতে ব্যথা, আর আমার হাত অচল। আরিফের রাগ হলো। সাথে সাথে নাফিয়ার মাথায় ধীরে চাপড় মারল। চল শক্ত করে বলল, হোক অচল, বাম হাত দিয়েই খাইয়ে দিবি। কে কিভাবে তাকাবে, কি ভাববে, আই ডোন্ট কেয়ার। চামচ হাতে তুলো, নয়তো এক সপ্তাহ কেন, আগামী 1 যুগ অবধি আমাদের কথা আর দেখা বন্ধ থাকবে। নাও চয়েস ইজ ইয়োর্স। নাফিয়া ভেবে বসেছিল তাদের দিকে মানুষ অদ্ভুতভাবে তাকিয়ে থাকবে, বাজে কথা বলবে, নোংরা মন্তব্য ছুড়ে দিবে। কিন্তু নজর এদিক ওদিক ফিরে দেখতে পেল তাদের দিকে কারো নজরই নেই। যে যার কাজে মশগুল। পৃথিবীটা সময়ের গতির সাথে পাল্লা দিয়ে অনেকটা বদলে গেছে। আরিফ অপেক্ষায় নাফিয়ার দিকে চেয়ে রইল। মেয়েটি আশেপাশের মানুষগুলোর দৃষ্টি পর্যবেক্ষণ করছে। মানুষকে যেভাবে মনোযোগ দিয়ে দেখছ সেইভাবে আমাকে দেখলে কাজে দিত। নাফিয়া দ্রুত হাতে আরিফের মুখে খাবার তুলে দিয়ে দ্রুত হাত নামিয়ে ফেলে, কেউ যেন না দেখে। ইলিশ মাছটা চামচ দিয়ে দুভাগ করতে করতে বলল, বেশি তাকালে নজর লাগে। আপনার নজর লাগুক আমার ওপর। নাফিয়া তেরা চোখে তাকায়। এই কথার জবাব নেই তার কাছে কেন। সুতরাং বলে উঠল, মাছের কাঁটা কে ছাড়াবে শুনি। আরিফ শার্টের হাতা গোটালো। কেন জানে না নাফিয়ার এই দৃশ্যটুকু মনে ধরল বেশ। নিজে মাছের কাঁটা ছাড়াচ্ছে। নাফিয়া বলে, নিজের হাত তো নষ্ট করলেনই, আমাকে খাইয়ে দিতে বাধ্য করলেন কেন তাহলে? ইচ্ছে আমার, এখন এবং পরবর্তীতে তুমি খাইয়ে দিবে। শখ কত, অনেক শখ আরও আছে বলবো। হাব ভাব ভালো ঠেকছে না।
চোরাই দৃষ্টি, ঘোর লাগা চাহনি, নির্ঘাত কিছু একটা বলে নাফিয়াকে লজ্জায় ফেলবে। নাফিয়া আগাম বিপদের আভাস পেয়ে জবাব দেয়, জানতে চাই না। আচ্ছা বলবো একদিন। জোর জবরদস্তি নাকি? হ্যাঁ। খাওয়া দাওয়া শেষ। নাফিয়া খুব দ্রুত হাতেই শেষ করেছে। আরিফের চেয়ে আশেপাশের মানুষের চিন্তা বেশি। পেট পুড়ে খেল আরিফ। অর্ধেক খাবার বাকি আছে। আরিফ বলে উঠল, বাকিগুলো তুমি খাবে। কেন? আরিফ সামান্য ঝুঁকে নাফিয়ার কানের কাছে এসে বলল, এক থালে খেলে ভালোবাসা বাড়ে। সর্বাঙ্গ শিরশির করে উঠল নাফিয়ার। সংকুচিত হয়ে গেল সেখানে বসেই। লোকটার মুখে প্রথম ভালোবাসা শব্দটি শুনেছে। লজ্জা গ্রাস করতে শুরু করল। আরিফ নাফিয়ার খোলা চুল আলতো করে টেনে দিয়ে বলল, লজ্জা পেলে আপনাকে বেশ লাগে। নাফিয়া নড়ে চড়ে ওঠে, বলে, উফ, শুধু ফালতু কথা। আরিফ খাবারের বাটি নিজের হাতে তুলে নিল। চামচ তুলে ধরল, নাফিয়ার মুখের কাছে বলল, আমি খেয়ে দেই, ভালোবাসা দ্বিগুণ হবে। লজ্জা দিতে দিতে পেশে ফেলবেন যেন। নাফিয়ার ঠোঁট কামড়ে অন্যদিকে চেয়ে রইল। আরিফ বলল, মানুষ দেখেছে কিন্তু, দ্রুত খাও। অনেকটা অস্বস্তি নিয়েই খেয়েছে নাফিয়া। আজকাল তার কথার অবাধ্য হওয়া যায় না, শুধু হুমকি আর হুমকি। নাফিয়া প্রথমে বিরক্ত হয়, এরপর মুহূর্তগুলোর কথা ভেবে আনমনে হেসে ওঠে। আরে আরিফ যে! কোনো এক নারী কণ্ঠে ধ্যান ভাঙল দুজনের। অফিসের ফর্মাল পোশাকে লম্বা চওড়া একজন রমণী দাঁড়িয়ে, ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক, হাসি মুখে তাদের দুজনের দিকে এগিয়ে এলো। আরিফ বিনয়ী হাসে, বলে, লাঞ্চ করতে এসেছিলাম। দিবা? দিবা? তাহলে মেয়েটির নাম দিবা? দুজনেই দুজনকে চেনে। নাফিয়া তাকিয়ে রইল মেয়েটির দিকে। ভীষণ স্মার্ট সে। দিবা নাফিয়ার দিকে চেয়ে বলল, ওকে, গার্লফ্রেন্ড? আরিফের মাথায় দুষ্টুবুদ্ধি খেল। এটাই সুযোগ প্রতিশোধ নেবার। বলে উঠল, আরে না, ও আমাকে কিছুদিন আগে ভাই ডেকেছে। ওর নাকি বড় ভাইয়ের খুব শখ। ও আমার নতুন ছোট বোন নাফিয়া। বিস্ফোরিত চোখে তাকালো নাফিয়া। সত্যি সত্যি ভাই বানিয়েছে নাকি? কি অবলীলায় বলে ফেলল। দিবা তাল মেলায় বলে, সত্যি তাই? ওকে দেখে ভীষণ ছোট মনে হচ্ছে। বোন হিসেবেই মানাচ্ছে। আমারও একটা বোনের শখ ছিল। এই বাচ্চা মেয়েটা সে অপূর্ণ জায়গা পূর্ণ করলো। যাক, বিয়ে শাদী নিয়ে কিছু ভেবেছ নাকি? আরিফ নাফিয়ার দিকে আর চোখে তাকে বলে উঠল, করব, খুব শীঘ্রই করব একজনকে বিয়ে। নাফিয়ার হৃদয়ে যেন ভেঙে চুরমার হয়ে গেল। তাহলে কি এটাই সে মেয়ে যার কথা গতকাল সাদিব বলেছিল? আরিফ হেসে হেসে কিছুক্ষণ কথা বলল দিবার সাথে। কাকে বিয়ে করবে সে? তার জীবনে কি অন্য কেউ আছে তাহলে? আর চোখে নাফিয়াকে দেখে নিল কয়েকবার। নাফিয়ার মুখখানা দেখবার মতো। আরিফ মনে মনে বলল, চলো, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাও। দুজনের হাসি ঠাট্টা সহ্য হলো না নাফিয়ার। ব্যাগ গোছালো, তাদের দুজনকে বুঝতে না দিয়ে বেরিয়ে গেল। কিন্তু আরিফ দেখে ফেলে, চোখ দুটো গোল গোল হয়ে যায়। দিবাকে রেখে পিছু ছুটল নাফিয়ার। চেঁচিয়ে বলল, নাফি দাঁড়াও। কে শোনে কার কথা? নাফিয়া দ্রুত কদমে হেঁটে যাচ্ছে। পেছনে বোকার মতো দাঁড়িয়ে আছে দিবা। কি হলো বুঝতে পারল না কিছুই। অন্যদিকে চোখের সামনে থাকা প্রথম রিকশায় কোনো কথা না বলেই উঠে গেল নাফিয়া। রিকশাওয়ালা মামাকে বলল, মামা আপনি চলুন, আপনাকে ভাড়া বাড়িয়ে দেব। রিকশা থামাবেন না প্লিজ। পেছন থেকে দৌড়ে পার্ক থেকে বেরিয়েছে আরিফ। জোর করে বলল, নাফিয়া দাঁড়া বলছি। রিকশা আপন গতিতে চলেছে। চলতে চলতে মোড় ঘুরিয়ে চলে গেল। কি থেকে কি হলো সামান্য দুষ্টুমিটুকু বুঝল না এই মেয়ে। আরিফের মনে হলো সে বাড়াবাড়ি করে ফেলেছে। নিজের চুল আলতো করে মুট করে ধরল। ফোন করলো নাফিয়াকে। কেটে দিচ্ছে মেয়েটি। নাফিয়াকে আর পাইকে সে বড্ড অভিমানী। অভিমান করে ফোনটা অফ করে রেখেছে। সাদিফের কাছ থেকে খোঁজ নিয়েছে, সে বাড়ি ফিরেছে, এটাই স্বস্তির। কিন্তু রেগে গেল যে অল্প বয়সী মেয়েদের সাথে প্রেম করা অতটা সহজ নয়। সন্ধ্যা নামার আগে আরিফ বাড়ি ফিরল। সদর দরজা থেকে একটু আগে জমিলা বেগম নামক মহিয়সী নারী দাঁড়িয়ে। আরিফ তাকে দেখে বিড়বিড় করে বলল, এই হচ্ছে আরেক নষ্টের মূল। বাইক নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। হাসি মুখে বলে, আসসালামু আলাইকুম দাদি। জমিলা বেগম হাঁটতে বেরিয়েছিলেন। এই কাজ তিনি সচরাচর করেন না। আজ প্রকৃতির হাওয়া খেতে ইচ্ছে হয়েছে। মুখ কুঁচকে সালামের উত্তর নিলেন, ওয়ালাইকুম সালাম। আরিফ মুখের হাসি বজায় রেখে বলল, এই সময় আপনি বাহিরে? কিছু লাগবে? কেন, থাকবার পারি না বাইরে? সে তো পারেন অবশ্যই,
কখনো দেখিনি তাই জিজ্ঞেস করলাম। জমিলা বেগম রাগী সুরে বলে উঠলেন, আমারে দেখবা কেমনে, তোমার নজর তো অন্যদিকে। আরিফ বুঝলো ঠিকই, কিন্তু অবুঝের মতো মুখ বানিয়ে বলল, কোন দিকে দাদি? না বোঝার ঢং ধরতাছ নাকি? তোমগো ওই রঙ্গলীলা ভালোই বুঝি, খবরদার আমগো বাড়ির মায়ের দিকে নজর দিবা না। আরিফ আনমনে হাসল। নজর দিবে না মানে 100 বার দিবে, তার চোখের সামনে দিয়েই নিয়ে যাবে তার বাড়ির মেয়েকে। আরিফ বলে ওঠে, সিসি দাদি কি বলেন? নাফি আমার ছোট বোনের মতো, আমি ওকে বোন হিসেবে ভীষণ স্নেহ করি। জমিলা বেগম সন্দিহান দৃষ্টিতে সে বলল, সত্যি কইতেছ? আপনার কসম দাদি। এই পোলা, এই আমার কসম কাটো কেন? আমারে মারবার ধান্দা? আরিফ অত্যন্ত নিচু স্বরে বলল, তাই তো কসম কাটলাম। কি কইলে তুমি? আরিফ মাথা দোলায় বলে ওঠে, না না দাদি কিছু না, বাইকে চড়বেন? আপনাকে ঘুরিয়ে আনি, চলেন। জমিলা বেগম দাঁত খোঁচাতে খোঁচাতে বলল, আমার পোলার লাগে বহুত চড়ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে শরীরে। ওই অপয়াটা অ্যাক্সিডেন্ট করার পর আমার পোলা আর হোন্ডা চালায় না। আরিফের রাগ হলো। কথায় কথায় নাফিয়াকে কটু কথা না শোনালেই নয়। এত জঘন্য মানসিকতা কিভাবে হতে পারে একজন নারীর? নিজে নারী হয়ে অন্য নারীর ওপর এত বিদ্বেষ কেন? ব্যাপার না দাদি, আমিও আপনার নাতির মতো, চলুন আপনাকে ঘুরিয়ে আনি। না, তোমার বিশ্বাস করি না। একবার চড়ে দেখুন না দাদি, ধীরে চালাবো, আপনার নাতি থাকলে না করতেন। জমিলা বেগমের বয়স হলেও মোটামুটি শখ আহ্লাদ পোষণ করেন মনে। ছেলের সাথে প্রায় এদিক ওদিক যেতেন বাইকে করে, কিন্তু আরিফকে কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। বলে উঠলেন, না না, যাইতাম না দাদি, আমি ভীষণ কষ্ট পাবো। আসুন, আপনাকে নিয়ে বাইকে ঘোরার অনেক শখ আমার, একটা চক্কর দিয়ে আসি, চলুন। জমিলা বেগম অনেকবার নাকচ করে রাজি হলেন। শেষমেশ আরিফকে ধরেই বাইকে উঠে বসলেন। আরিফ বাঁকা হাসল। বাইক স্টার্ট দিতে না দিতে জমিলা বেগম চিল্লি উঠল, আল্লাহ গো, এই পোলা তোমার হোন্ডা এমন করে কেন? নতুন যুগের বাইক তো দাদি, আপনি আমাকে ধরে বসুন। বাইক ঘুরিয়ে কিছুটা দূরে গেল আরিফ। আবার বাইক ঘুরিয়ে বাড়ির দিকে যেতে যেতে বলল, দাদি, এখন যদি বাইকটা উল্টে যায়, আপনার ডান হাত ভেঙে যায়, ব্যথা পাবেন? ব্যথা পাবেন? কথাটি শুনে চমকে উঠল জমিলা বেগম। অনবরত চাপড় মারতে শুরু করলো আরিফের পিঠে। চেঁচে বলল, এই পোলা, হোন্ডা থামাও, থামা কইতাছি। আরে দাদি, চিল। জমিলা বেগম দ্বিগুণ চেঁচানো সুরে বলল, চিল? কি এর চিলমিল কইতাছ? হোন্ডা থামাও কইতাছি। পড়বেন না দাদি, তোমারে থামাইতে কইছে আমি। বাড়ির সামনে এসে বাইক থামালো আরিফ। জমিলা বেগম হন্তদন্ত ভঙ্গিতে নেমে যান। বুকে হাত রেখে শ্বাস নিলেন অনবরত। আরিফ হেলমেট নামিয়ে রাখলো। হাসি আসছে ভীষণ, কিন্তু এই মুহূর্তে হাসলে চলবে না। জমিলা বেগম রাগী দৃষ্টিতে তাকে বললেন, অভদ্র পোলা, আমারে ডর দেখাই দিছে, পড়ে গেলে কি হইতো? কি আর হতো দাদি? অন্যের ভুলের কারণে নাফিয়ার মতো হাত ভাঙা অপায়া হয়ে যেতেন। তুমি কি ইচ্ছা করে আমারে ডর দেখাইলা? আপনার যেটা ভালো মনে হয়। সিসি, মুরব্বীর কোনো সম্মান নাই? আছে দাদি, আপনাকে যথেষ্ট সম্মান করি, নাফিও করে, কিন্তু আপনি ওকে সম্মানের বিনিময়ে কষ্ট দেন। কি করেছে মেয়েটা? একটা হাতই তো নষ্ট। কি আসে যায় তাতে? আজ যদি আপনার সাথে দুর্ঘটনা ঘটত, আপনার হাত থাকতেও আপনি পঙ্গু হতেন, তখন কি করতেন? আপনাকে যদি এভাবে কেউ কষ্ট দিত, মুখ বুঝে সহ্য করতে পারতেন? অবশ্যই না। কিন্তু নাফি করছে, কারণ আপনি ওর দাদি হন। ঘরের বুজুর্গ আপনাকে সম্মান আর ভালোবাসা, সে দুটোই দেখাচ্ছে। মানুষ ততদিন অন্যের কষ্ট বুঝে না যতদিন না তার নিজের সাথে ঘটে। আজ আপনাকে আমার ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আপনাকে বোঝানোর। হাত ভাঙার ভয় আপনাকে কিভাবে গ্রাস করেছে দেখেছেন? আপনার শুধু ভয়, আর যে এই খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, তার মনের অবস্থা একবার চিন্তা করুন। জমিলা বেগম আরিফের কথার কোনো জবাব দিতে পারল না। চুপচাপ এক দৃষ্টিতে চেয়ে শুনে গেল। আরিফ আবার বলল, আর রইল নাফির বিয়ে নিয়ে চিন্তা। আমি করব বিয়ে, ওকে? দেখেন নাচ জামাই হিসেবে আমাকে কেমন লাগবে, নিশ্চয়ই দারুণ। বলে আরিফ বাইক ঘুরিয়ে বাড়িতে চলে গেল। জমিলা বেগমকে কথা বলার কোনো সুযোগ দেয়নি। রুচিতে বাঁধে তার সাথে কথা বলতে। অন্যদিকে জমিলা বেগম হাঁ হয়ে দাঁড়িয়ে আছেন। তার ঠিক মাথার উপরে বারান্দা। সিদ্দিক সাহেব পেছনে দুহাত বেঁধে দাঁড়িয়ে আড়ালে শুনেছেন সব কথা অগোচরে থেকেই। আরিফ ভেতরে চলে গেলে ডেকে ওঠেন তিনি, আম্মা উপরে আসুন, কথা আছে আপনার সাথে।
ঠিক এই কারণে অল্প বয়সী মেয়েদের প্রতি দুর্বল হতে নেই। বয়স কম হলেও একজন তাগড়া জওয়ান পুরুষকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে সক্ষম। অস্ত্র তাদের অভিমান, ভুল বোঝা তাদের স্বভাব। কেঁদে কেঁদে নাক লাল বানিয়ে ফেলেছে নাফিয়া। সেদিনের বিষয়টি ভুলতে পারছে না। সাদিফের বলা কথাটি আগুনে ঘিয়ের মতো কাজ করেছে। নাফিয়া দুটো ঘটনার যোগসূত্র স্থাপন করে বসে আছে। আরিফের লেখা বাক্যগুলো দেখে ভীষণ রাগ হলো। রেগে জবাব দিল, আপনাকে ওই দিবা আপুর সাথে ভালো মানাবে। সে দেখতে সুন্দরী, ভীষণ স্মার্ট। আমার মতো অকেজো মানুষকে দিয়ে কি করবেন? দয়া করে পঙ্গু মেয়ের পিছু ছেড়ে সুস্থ সবল মেয়ের পিছু ঘুরেন, কাজে দিবে। আরিফ মেসেজটি পড়ে হাসল। নাফিয়ার রাগ এবার একটু বেশি বোধ হয়। জবাব দিতে যাওয়ার পূর্বেই ব্লক করে দেয়া হয়েছে তাকে। আরিফের চোখ জোড়া এবার কপালে ওঠে। ব্লক করে দিল? ফোন মেলার সাথে সাথে না, ফোনেও যোগাযোগের সুযোগ রাখেনি, সেখানেও ব্লক। আরিফের ঠোঁটের হাসি মিশে আসে। দুষ্টু আভা সরে গিয়ে গাম্ভীর্যে ভরে গেল মুখ। বারবার মস্তিষ্কে প্রশ্ন হানা দিচ্ছে, এবার কি হবে? সাদিফ প্রেমে পড়েছে। শুধু প্রেম নয়, ভয়াবহ রকমের প্রেম। প্রেমে পড়তে না পড়তেই কেমন যেন বিরহ জেঁকে ধরল। তার প্রেম কেন পূর্ণতা পাচ্ছে না? এই প্রশ্নের জবাব নিতে এসেছে অভিজ্ঞ মানুষের কাছে। সে টোটকা দিবে যার মাধ্যমে তার এই না হওয়া প্রেম পূর্ণতা পাবে। কিন্তু সে অভিজ্ঞ মানুষের সাদিফের বিরহে ন্যূনতম ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টি সাদিফকে ডিঙিয়ে সামনের বারান্দায়। সে আঙিনায় পড়ে আছে মন, ফেরত পাওয়া যাচ্ছে না কিছুতেই। ভাই, কি করব বুঝতে পারছি না। আরিফ খুব বিরক্ত বোধ নিয়ে সাদিফের কথায় মনোযোগ দিল। প্রশ্ন করল, জীবনে কয় নাম্বার প্রেম এটা? সাদিফ কিছুটা সংকোচ নিয়ে তাকায় আরিফের দিকে, তবে মিথ্যে বলল না, সত্য জবাবে বলল, এটা 2 নাম্বার, কিন্তু এটাই ফাইনাল ভাই। শেষ বাক্যে মাত্রাতিরিক্ত তেজ, যেন এরপর আর কিছুই নেই। আরিফ সাদিফকে বাজিয়ে দেখতে বলে উঠল, যদি সে তোর ভাগ্যে না থাকে তাহলে কি আর কারো প্রেমে পড়বি না? সাদিফ মাথা দুলিয়ে জবাব দিল, না। সাদের এক কোণে সোফায় দুজন বসে। আরিফ পা জোড়া তুলে রেখেছে টেবিলের ওপর। ক্ষণে ক্ষণে চোখ ফেরাচ্ছে পাশের বারান্দায়। হতাশ হয়ে আবার সাদিফের দিকে তাকাচ্ছে। আরিফ বলল, ধরে নে, মেয়েটি তোর ভাগ্যে নেই। এক না একদিন বিয়ে করবি, বউকে ভালোবাসবি না? সাদিফ বেচারা পড়ল মহাবিপদে। এবার কি জবাব দিবে? বউকে তো ভালোবাসতেই হয়। আরিফ সাদিফের বোকা মুখ দেখে হাসলো, বলল, মেয়েটাকে? নোহা আপুর ননদ। আরিফ ভুরু কুঁচকে তাকালো, প্রশ্ন করল, নোহার ননদকে কি করে পেলি তুই? সাদিফের মুখটা লাজুক হয়ে গেল। বিশ্রী লাগছে দেখতে। আরিফ আরও খানিকটা মুখ কুঁচকে নেয়। ছেলে মানুষের লজ্জা এমন জঘন্য কেন? সাদিফ বলল, বিয়েতে দেখেছি। নাম কি? জানি না। কি আশ্চর্য, নামধাম জানিস না, এসেছিস প্রেম করতে? নাম কি করে জানবো ভাই? এক পলক বিয়েতে দেখে আমার দিন দুনিয়া ঘুরে গেছে। আরিফ এখানে নিজের সংসারে আগুন নেভাতে অক্ষম, অন্যদিকে অন্যের প্রেমের আগুনে কেরোসিনের ঢালার কাজে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। আরিফ শুধায়, এখন আমার কি করতে হবে? আপনি নোহাপুকে কল করবেন। সে আপনার সমবয়সী। আপনি তাকে ভুলিয়ে ফুসলিয়ে তার ননদের নাম, পরিচয় সব জেনে নেবেন। বললে হয়ে গেল না? হতে হবে ভাই, আমি গভীর প্রেমে পড়েছি, যেমন আপনি নাফির। আরিফের মুখটা গম্ভীর হয়ে এলো। তেরসা চোখে তাকালো সাদিফের দিকে। ছেলেটা মিটিমিটি হাসছে। এখনই কথা ঘোরাতে হবে, নয়তো সাদিফ ছেড়ে দেবার পাত্র নয়। আরিফ বলল, কথা বলে দেখব। সাদিফ আশ্বস্ত হয়। আরিফের গোমরা মুখের দিকে চেয়ে বলল, আপনাদের কাহিনী বুঝি না ভাই। একদিন দেখি নাফির মন খারাপ, আরেকদিন আপনাদের মধ্যে প্রেম চলে নাকি যুদ্ধ? আরিফ হতাশ গলে বলে উঠল, দুটোই। আবার কি নিয়ে মান অভিমান? কিছুই না। সাদিফ হাসল। ভীষণ ভালোবাসেন নাফিকে, তাই না? হুট করে আরিফ অস্থির গলায় বলতে লাগলো, ভীষণ, অসম্ভব রকমের ভালোবাসি। কখনো বলা হয়নি, কিন্তু ওকে ছাড়া থাকা আমার পক্ষে এই মুহূর্তে অসম্ভব। ও কি বোঝে? বুঝে না হয়তো, বুঝলে হয়তো বিশ্বাস করত। সে অতীত, আমার জীবনে অন্য কোনো নারী নেই। সামান্য অফিসের কলিগের সাথে কথা বলেছি, তাতেই উল্টাপাল্টা ভেবে বসে আছে। সাদিফের গলা শুকিয়ে এলো। এখানে তার অবদান অনেক বড়। যদি আরিফ জানতে পারে সেই সর্বপ্রথম আগুন ধরিয়েছে, তাহলে আজ আর তার রেহাই নেই।
আরিফ অনুরোধের সুরে বলে উঠল, ওকে বোঝা, আমার কথা বুঝে না। ও কথা বলছে না, দেখা দিচ্ছে না। তোদের সাথে তো ওর বন্ডিং ভীষণ ভালো, ওকে নিয়ে আয় আমার কাছে একবার। সাদিপ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল, ইয়ে মানে ভাই? আরিফ স্বাভাবিকভাবেই তাকালো সাদিপের দিকে, বলল, কি? সরি ভাই। আরিফ জিজ্ঞাসু দৃষ্টিতে শুধায়, কেন? ভাই আসলে এবার সন্দেহ হতে শুরু করলো আরিফের। সরু দৃষ্টিতে চেয়ে বলল, কি ব্যাপার, আমতা করছিস কেন? সাদিপ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, একটু সরে দাঁড়ালো আরিফের সামনে থেকে। পিছনের রাস্তা ক্লিয়ার। দূরে দাঁড়িয়ে বলল, নাফিকে জ্বালানোর জন্য না, আসলে ওর পেট থেকে কথা বের করার জন্য আমি আর জোহান ওকে বাজিয়ে দেখছিলাম, পরীক্ষা করছিলাম ও আপনাকে ভালোবাসে কিনা। আরিফের চোখ গোল গোল হয়ে আসে, সন্দেহ প্রখর হয়। এরপর ভাই আমি ওকে বলেছিলাম আপনার অফিসের এক সুন্দরী কলিগ আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। মাথায় বাজ পড়ল আরিফের। সে আগে ভেবেছিল নাফিয়া ছোটোখাটো বিষয়ে ভয়ঙ্কর রেগে যাওয়ার মেয়ে নয়। প্রতিক্রিয়া দিতে ভুলে গেল আরিফ। কিছুক্ষণ হতবিহ্বল সাদিপের দিকে চেয়ে অগ্নিশর্মা হয়ে উঠল। পাশে থেকে ক্রিকেট ব্যাট তুলে তেড়ে এলো সাদিফের দিকে, বলল, শালা তুই আমার সংসার হওয়ার আগে ভাঙতে বসেছিস, আজ তোর একদিন কি আমার একদিন। সাদিপ পেছনের দরজা আগেই পরিষ্কার রেখেছে, ভোদর লাগালো উল্টো ঘুরে, জানতে এমন কিছু একটা হবে। আরিফও থেমে নেই, পেছন পেছন ছুটল, বলল, আমি যদি বিয়ে না করতে পারি তোর কপালে বিয়ে নেই বলে রাখলাম। দাঁড়া তুই দাঁড়া বলছি। ভাই মাফ করে দেন। সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে নামতে বলল সাদিপ, নিজের কপাল নিজেই চাপড়াচ্ছে। কেন বলতে গেল, কিন্তু না বললে তাদের মধ্যে সমস্যা আরও বেড়ে যেত। আরিফে দরজা অবধি গিয়ে থেমে যায়, কোমরে হাত রেখে বাইরে উকি দিয়ে বলল, প্রেম করবি না তুই? করাচ্ছি তোকে প্রেম। শালা আমার ঘরে আগুন দিয়ে নিজের সংসার পাততে এসেছে। ছেলের চেঁচামেচি শুনে দৌড়ে নিচে এসেছেন শিরিন বেগম, হাতে ক্রিকেট ব্যাট, আর ছেলেকে পাগলা ষাঁড়ের মতো ফুঁসতে দেখে এগিয়ে এলেন। টি শার্টের কলার চেপে নিজের দিকে ঘুরিয়ে বললেন, চেঁচাচ্ছিস কেন তুই? আমি কতটা ভয় পেয়েছি জানিস? আরিফ অসহায়ের মতো মুখ বানিয়ে বলল, তুমি ভয়ের কথা বলছো মা? এদিকে আমার সংসারে আয়োজন করে আগুন দেওয়া হয়েছে। শিরিন বেগমের মুখে বিস্ময়। কি সব পাগলের প্রলাপ জপসে ছেলে? তিনি প্রশ্ন করলেন, কিসের সংসার? তোর আবার কিসের সংসার? তুই কি পালিয়ে বিয়েটে করে ফেলেছিস? এ বাড়ি থেকে ও বাড়ি পালানো যায়? কি? আরে আম্মা, কী সব আজে বাজে বকছ? বিয়ে করবো ঠিক আছে, কিন্তু পালিয়ে, এই বিশ্বাস তোমার? শিরিন বেগম কোমরে হাত রেখে প্রশ্ন করলেন, আমি তোকে বিশ্বাস করি, এটা তোকে কে বলেছে? মায়ের অপমানটা অদৃশ্য থাপ্পড়ের মতো পড়ল। ভেবেছিল বলবে, হ্যাঁ আমার ছেলে এমন করতেই পারে না, অগাধ বিশ্বাস আছে আমার ছেলের প্রতি। তার বিপরীতে হতাশ করলেন শিরিন বেগম। আরিফ লম্বাটে নিঃশ্বাস ফেলে বলে, আম্মা যান, আপনার পায়ে পড়ি, আমার বিয়ের ব্যবস্থা করেন প্লিজ, আমি আর দেরি করতে চাচ্ছি না। ঝড়ের বেগে এসে থাপ্পড় পড়ল ডান গালে। আরিফ গালে হাত রেখেছে, সাথে সাথে মায়ের দিকে তাকালো। শিরিন বেগম বললেন, লজ্জা নেই না? কীরকম নির্লজ্জের মতো মায়ের কাছে বিয়ের কথা বলছিস? তাহলে না জানিয়ে যদি পালিয়ে বিয়ে করি তাহলে খুশি হবে? আরেক গালে থাপ্পড় পড়ার আগে গালে হাত রাখল আরিফ। শিরিন বেগম রাগান্বিত চোখে চেয়ে চলে গেলেন উপরে। আরিফ পিছু ছুটল, এসে দাঁড়ালো রান্নাঘরে। শিরিন বেগম খুন্তি নাড়তে নাড়তে বললেন, চোখের সামনে থেকে দূর হ। আম্মা! শিরিন বেগম ঘুরে তাকালেন, নিজেকে দমিয়ে বললেন, কি চাই তোর? নাফি। শান্ত কণ্ঠে সোজা জবাব দিল আরিফ। ছেলের চোখটা কেমন যেন জলজল করছে। দুষ্টু চেহারায় সারাক্ষণ শিরিন বেগমকে জ্বালাতন করা আরিফের মুখভঙ্গি এখন ভিন্ন। আরিফ শিরিন বেগমের পাশে দাঁড়িয়ে আবদার রাখল, মা, ওর দাদি ওকে যে কোনো সময় যে কারো হাতে তুলে দিবে, ও মুখ ফুটে প্রতিবাদ করতে পারবে না। আমি বিয়ে করতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব। শিরিন বেগম নিজের কাজে মনোযোগ দিলেন ফের। কি যেন ভাবলেন আনমনে। আরিফ সময় দিল তাকে, কিছুই বলল না। সেই সময়টুকুর মাঝে শিরিন বেগম হুট করে আরিফের দিকে তাকান, মৃদু হেসে বললেন, যদিও তোর বাবাকে আগেই জানিয়েছি, তারপরও আজ একবার জিজ্ঞেস করি, তারপর না হয়। কথা পূর্ণ হওয়ার পূর্বে আরিফ শক্ত করে জড়িয়ে ধরল শিরিন বেগমকে। শিরিন বেগম আলগোছে হাসলেন। সারাদিন যতই বকাঝকা করুক, মারধর করুক, একমাত্র ছেলের প্রতি তার স্নেহ অত্যাধিক। অসম্ভব, আমি এই বিয়ে মানব না।
তোরা যদি দিতে চাস আমারে ছাড়াই দে বিয়া, আমি এই বাড়ির কে। সিদ্দিক সাহেব সাবলীলভাবেই জবাব দিলেন, আপনি এই ঘরের মুরব্বী, আপনার সিদ্ধান্তকে প্রাধান্য দেয়া হবে। সিদ্দিক সাহেব আর রেশমা বেগম বসে আছেন বসার ঘরে। নাফিয়া ঘরে বিছানার ঠিক মধ্যিখানে বসে, তার মস্তিষ্ক সম্পূর্ণ খালি হয়ে আছে। এই তো কিছুক্ষণ পূর্বে যা ঘটেছে সেটা তার কল্পনাতীত ছিল। শিরিন বেগম এসেছিলেন, বেশ হাসি মুখে বলে গেছেন একটি বাক্য, আমি নাফিকে আমার আরিফের বউ করতে চাই। ঠিক এরপর থেকে নাফের মস্তিষ্ক সম্পূর্ণটাই অচল। এমন অস্থির লাগছে কেন, তার হৃৎপিণ্ডের গতির কি হলো, এমনভাবে লাফাচ্ছে কেন, বেরিয়ে আসবে গলা শুকিয়ে আসছে, কিন্তু পানির গ্লাস হাতে তোলা সাহস নেই। হালকা কথার আওয়াজ বসার ঘর থেকে ভেসে এলো। রেশমা বেগম বলেছেন, আপনি চেয়েছেন নাফির যেন বিয়ে হয়, আপনার ইচ্ছে পূরণ হচ্ছে, এখন আপনি কেন বেঁকে বসছেন? সিদ্দিক সাহেব সায় দিলেন, তাল মিলিয়ে বললেন, রেশমা ঠিক বলেছে, আপনি নাফির বিয়ে চেয়েছিলেন, আমরাও আরিফের সাথে বিয়ে দিতে রাজি, এতে আপনার কোনো আপত্তি থাকার কথা না। আরিফের সাথে বিয়ে হলে আমার মেয়ে আমার চোখের সামনে থাকবে, এর চেয়ে ভালো সম্বন্ধ হয় না। নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন জমিলা বেগম। সত্যিকার অর্থে সে নাফিকে সুখী দেখতে চান না। আরিফের প্রতি তার বিতৃষ্ণা জেগেছে সেদিন, যেদিন মুখের সামনে আয়না তুলে ধরেছিল সে। কিন্তু লাভ হলো না, জমিলা বেগম শুধরাননি, জবাবে বললেন, আমার ওই পোলারে পছন্দ হচ্ছে না, আমার লাগে বেয়াদবি করছে। সিদ্দিক সাহেব প্রথমবার হাসলেন, মায়ের কথায় বুঝলেন সে সব কিছুই, কিন্তু কখনো মুখের উপর জবাব দেননি। আজ বলে বসলেন, বেয়াদবি না মা, আপনাকে সত্যিটা বলেছে। তুই শুনছস? জি। তারপরে এই পোলার লাগে মাইয়ে বিয়ে দিতে চাস? আপনি তো বলেন আমার এই পঙ্গু মেয়েকে কে নিবে? যে নিতে চায় আল্লাহর হস্তে যেন দিয়ে দেই, দিতে চাইছি। ছেলের এমন বিরূপ আচরণ সহ্য করতে পারলেন না জমিলা বেগম। তার একমাত্র হাতিয়ার কান্না। মিথ্যে অশ্রু বিসর্জন দিতে শুরু করলেন, বলেন, ঠিক আছে, তোরা যা করার কর, আমি এই বিয়াতে শরিক হব না। এমন করবেন না আম্মা, এবার ক্ষান্ত দেন, অনেক করেছেন। জমিলা বেগম উঠে চলে গেলেন। সিদ্দিক সাহেবও উঠে দাঁড়ান, পেছন থেকেই বলেন, নাফি রাজি থাকলে বিয়েটা হচ্ছে মা, এই শুক্রবারই হচ্ছে, মেনে নেওয়ার চেষ্টা করুন। আমি একজন লোভী লোক হয়ে উঠেছি, মেয়েকে কাছে রাখার সুযোগ আমি হাতছাড়া করব না।